হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য টেকনো ইউনিভার্স। সবাইকে ঈদ মোবারক। ঈদের পরে আপনাদের জন্য ব্যাংকিং ডিপ্লোমার আরেকটি সলিউশন ক্লাস নিয়ে আসলাম। আজকে আমরা ক্রেডিট অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্টের ইনভেস্টমেন্ট প্রপোজালের একটি ম্যাথ সলভ করব, যেটি 96তম ব্যাংকিং ডিপ্লোমাতে এসেছিল। আসুন শুরু করি। দেখি ইনভেস্টমেন্ট প্রপোজাল আমাদের কাছে কী চেয়েছে। এখানে বলা আছে এবিও এন্টারপ্রাইজ ইজ রিভিউইং অ্যান ইনভেস্টমেন্ট প্রপোজাল। তাহলে এবিও এন্টারপ্রাইজ একটা ইনভেস্টমেন্ট প্রপোজাল রিভিউ করতেছে। তারপর বলা আছে কি দেখেন, দ্য ইনিশিয়াল কস্ট অ্যান্ড এস্টিমেটস অফ দ্য বুক ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার, the net cash flow for each year and the net income for each year are presented in the schedule below. এখানে একটা শিডিউল দেওয়া আছে যেখানে ইনিশিয়াল কস্ট অ্যান্ড বুক ভ্যালু, দেন হচ্ছে ক্যাশ ফ্লো, নেট ইনকাম, প্রত্যেকটা ইয়ার শেষে যে ভ্যালু সেটা দেওয়া আছে। ঠিক আছে, তারপরে কি বলা আছে দেখেন, অল ক্যাশ ফ্লোস আর অ্যাজিউম টু টেক প্লেস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। মানে প্রত্যেকটা যে এখানে ক্যাশ ফ্লো দেওয়া আছে, এই ক্যাশ ফ্লোর ভ্যালুগুলো প্রত্যেকটা ইয়ার শেষে যে ভ্যালু সেটা দেওয়া আছে এখানে। হ্যাঁ, তারপরে দেওয়া আছে দেখেন কি, দ্য রেসিজুয়াল ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার ইজ অ্যাজিউম টু ইকুয়াল ইটস বুক ভ্যালু। তাহলে রেসিজুয়াল যে ভ্যালুটা সেটা এখানে আমাদেরকে ধরে নিতে বলছে যে এর বুক ভ্যালু ইকুয়াল। ঠিক আছে, তারপরে দেখেন এখানে কী বলছে, দেয়ার উড বি নো রেসিজুয়াল ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনভেস্টমেন্ট লাইফ। মানে ইনভেস্টমেন্ট লাইফের শেষে, মানে যে পিরিয়ডটা দেওয়া আছে, ইনভেস্টমেন্টটা একটা নির্দিষ্ট একটা পিরিয়ডের হবে, এই পিরিয়ডের শেষে অর্থাৎ ইনভেস্টমেন্ট লাইফ শেষে কোনো রেসিজুয়াল ভ্যালু থাকবে না। ঠিক আছে, যেমন এখানে দেখেন আমাদের তো এখানে বলা আছে যে রেসিজুয়াল ভ্যালুটা আমাদেরকে এখানে বুক ভ্যালুটাকে ধরে নিতে হবে। দেখেন এখানে যে বুক ভ্যালু দেওয়া আছে ইনভেস্টমেন্ট লাইফের শেষে, হ্যাঁ, যে ইনভেস্টমেন্ট লাইফের শেষে আমাদের দেখেন যে বুক ভ্যালু জিরো, অর্থাৎ আমাদের কি রেসিজুয়াল ভ্যালুটাও জিরো। ঠিক আছে, তারপরে দেখি কী দেওয়া আছে এখানে। আরও আমাদেরকে দেওয়া আছে দেখেন, ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া আছে। দেখেন এখানে এবিও এন্টারপ্রাইজ ইউজেস এ 50% টার্গেট রেট অফ রিটার্ন ফর নিউ ইনভেস্টমেন্ট প্রপোজাল। ডিসকাউন্ট ফ্যাক্টর আর অ্যাজ ফলোস। দেখেন প্রত্যেকটা বছরে এদের একটা ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া আছে। আমি দেখি আমাদেরকে কী কী বের করতে বলছে এখানে। দেখেন এক নম্বরে বলছে যে ক্যাশ পেব্যাক পিরিয়ড ফর দিস প্রপোজাল। এই যে ইনভেস্টমেন্ট যে প্রপোজাল, এটার ক্যাশ পেব্যাক যে একটা পিরিয়ড আছে, সেই পিরিয়ডটা বের করতে বলছে। ঠিক আছে, তারপরে কি 2 নম্বরে কী বের করতে বলছে দেখেন, দ্য অ্যানুয়াল রেট অফ রিটার্ন ফর দ্য ইনভেস্টমেন্ট। এই যে ইনভেস্টমেন্টটা, এটার অ্যানুয়াল রেট অফ রিটার্ন বের করতে বলছে। এবং ফাইনালি 3 নম্বরে কী বের করতে বলছে দেখেন, দ্য নেট প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টের নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে। ঠিক আছে, এবার চলুন আমরা 1 নম্বর প্রবলেমটি সলভ করি। 1 নম্বর প্রবলেমে আমাদেরকে বের করতে বলছে ক্যাশ পেব্যাক পিরিয়ড ফর দিস প্রপোজাল। ঠিক আছে, এই যে ইনভেস্টমেন্ট প্রপোজালটা দেওয়া আছে, এর যে ক্যাশ পেব্যাক পিরিয়ড সেটা আমাদেরকে বের করতে বলছে। অ্যান্ড এর আগে আমরা জেনে নেই যে আসলে ক্যাশ পেব্যাক পিরিয়ডটা আসলে কী, পেব্যাক পিরিয়ডটা কী। অ্যান্ড পেব্যাক পিরিয়ডটা হচ্ছে একটা সময়কাল। তাহলে কোন সময়কাল? অ্যান্ড কোনো একটা প্রজেক্টের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট পরিশোধ করতে যে সময়কালটা লাগে সেটাকেই পেব্যাক পিরিয়ড বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের যে এখানে যে প্রজেক্ট প্রপোজাল দেওয়া আছে, এর যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এটা পরিশোধ করতে যতদিন সময় লাগবে এটাকেই পেব্যাক পিরিয়ড বলা হবে। ঠিক আছে, আমাদেরকে ওই সময়কালটাই বের করতে হবে। তাহলে দেখেন আমাদের এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত দেওয়া আছে, 1,05,000। ঠিক আছে, এই 1,05,000 পরিশোধ করতে যতদিন সময় লাগবে সেটাকেই বলা হবে পেব্যাক পিরিয়ড। ঠিক আছে, এখন এই পেব্যাক পিরিয়ডটাকে বের করার জন্য আমাদেরকে শুরুতেই যেটা বের করে নিতে হবে সেটা হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো। এই কিউমুলেটিভ ক্যাশ ফ্লো দিয়েই আমরা বুঝতে পারবো যে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা পরিশোধ করতে কতদিন সময় লাগবে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমাদের কোশ্চেনে কী দেওয়া আছে, বছর 1 থেকে 5 বছর দেওয়া আছে এবং প্রত্যেক বছরে আমাদের এখানে ক্যাশ ফ্লো দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে ইয়ার এবং ক্যাশ ফ্লো নিয়ে আমরা এখন কিউমুলেটিভ ক্যাশ ফ্লো বের করবো। দেখেন আমাদের এখানে ইয়ার 1 থেকে 5 পর্যন্ত দেওয়া আছে। দেন তারপরে প্রত্যেকটা বছরে, যেমন প্রথম বছর শেষে 45,000 ক্যাশ ফ্লো দেওয়া আছে, দ্বিতীয় বছর শেষে 40,000, তৃতীয় বছর শেষে 35,000, চতুর্থ বছর শেষে 30,000, পঞ্চম বছর শেষে 25,000 টাকা ক্যাশ ফ্লো দেওয়া আছে। এখন আমরা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো কীভাবে বের করবো? দেখেন প্রথম বছরের যে ক্যাশ ফ্লো সেটাকে আমরা কিউমুলেটিভ ক্যাশ ফ্লোতে বসিয়ে দেবো। ঠিক আছে, দ্বিতীয় বছরে কী করবো, এই প্রথম বছরের যে ক্যাশ ফ্লো, যে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো, এইটার সাথে আমরা যে দ্বিতীয় বছরের যে ক্যাশ ফ্লো সেটাকে যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে এই 45,000-এর সাথে 40,000 যোগ হয়ে দ্বিতীয় বছরের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো হবে। তাহলে তাকে 45,000 যোগ 40,000 85,000। তাহলে দ্বিতীয় বছর শেষে আমরা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো কত পেলাম? 85,000। এখন এই দ্বিতীয় বছর শেষে যে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো যেটা পেলাম, এটার সাথে আবার তৃতীয় বছরের ক্যাশ ফ্লো আমরা যোগ করে দেবো। তাহলে আমরা তৃতীয় বছর শেষে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো পাবো। দেখেন এখানে 85,000-এর সাথে 35,000 যোগ করে দিলে এখানে আমরা কত পাচ্ছি? 1,20,000।
ঠিক আছে। একইভাবে এই যে 1,20,000-এর সাথে চতুর্থ বছরের যে ক্যাশ ফ্লো সেটাকে আমরা যোগ করে দেবো। তাহলে 1,20,000 যোগ 30,000 কত পাচ্ছি আমরা? 1,50,000। আবার 1,50,000-এর সাথে আমরা পঞ্চম বছরের যে ক্যাশ ফ্লো সেটাকে যোগ করে দেবো, তাহলে এখানে 25,000। ঠিক আছে, তাহলে আমাদের কত আসতেছে? কিউমুলেটিভ ক্যাশ ফ্লো 5 বছর শেষে আসতেছে আমাদের 1,75,000। ঠিক আছে। এখন দেখেন পে ব্যাক পিরিয়ডটা আমরা কীভাবে বের করবো। এখন দেখেন আমাদের ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট আছে সেটার ভ্যালু কত? 1,05,000 টাকা। ঠিক আছে। এখন দেখেন এই যে তার মানে কি এই তৃতীয় ইয়ারে গিয়েই আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা কি পরিশোধ হয়ে যাবে। কিন্তু দেখেন আমাদের 1,05,000 পরিশোধ করতে হবে, এখানে আস্তে আস্তে 3 বছর শেষে আস্তে আস্তে কত? 1,20,000। তার মানে আমাদেরকে পুরোপুরি 3 বছর লাগবে না, আরও আগেই আমাদের শেষ হয়ে যাবে। আমাদের অ্যাকুরেট যে সময়কাল সেটাই বের করতে হবে। তাহলে দেখেন আমাদের এখানে আসলে কত বছর লাগতেছে? আমাদের এখানে 2 বছর লাগবে। ঠিক আছে, এই 2 বছরে আমাদের এখানে 85,000 টাকা পরিশোধ হবে, বাকি পরিশোধ হবে তৃতীয় বছরে গিয়ে। ঠিক আছে, তাহলে এখন এখানে দেখেন আমাদের এই যে 2, এটা হচ্ছে আমাদের যে 2 বছর যে লাগতেছে, এই 2 বছর। ঠিক আছে, প্লাস এটার সাথে আমরা এখানে কী করতে হবে? আউটস্ট্যান্ডিং আমরা বেট করব, দেন ডিভাইডেড বাই নেট ক্যাশ ইন ইয়ার অফ পেব্যাক। ঠিক আছে, এখন আউটস্ট্যান্ডিংটা আসলে কি? আউটস্ট্যান্ডিং হচ্ছে আমাদের যে ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট আছে সেটা মাইনাস ওই যে এই 2 বছর শেষে যে আমাদের যে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো বের হইলো, এই যে এখানে দেখেন এই যে 85,000, এটার যে বিয়োগফল সেটা। ঠিক আছে, তাহলে আমরা আউটস্ট্যান্ডিংটা এখান থেকে পেয়ে গেলাম, ডিভাইডেড বাই নেট ক্যাশ ইন ইয়ার অফ পেব্যাক। এখন নেট ক্যাশ ইন ইয়ার অফ পেব্যাক কোনটা? যে নেট ক্যাশ হচ্ছে আমাদের তৃতীয় ইয়ারে যে টোটাল যে ক্যাশ ফ্লো যেটা সেটা। ঠিক আছে, এই যে এখানে নেট ক্যাশ যেটা সেটা যে আমাদের তৃতীয় ইয়ারে যে টোটাল যে ক্যাশ ফ্লো সেটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখেন 2 যোগ এখানে যে 1,05,000 থেকে 85,000 বিয়োগ হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা পাইতেছি কত? 20,000 ডিভাইডেড বাই এখানে কত আছে? 35,000। ঠিক আছে, এখন এই যে 20,000 আর 35,000 ভাগ করে আমরা এখান থেকে পাইতেছি কত? দেখেন 0.57। তাহলে 2 যোগ 0.57, তাহলে আমরা দেখেন পেব্যাক পিরিয়ডটা কত পেয়ে গেলাম এখান থেকে? 2.57 ইয়ার্স। তাহলে আমরা আমাদের পেব্যাক পিরিয়ডটা কত পেলাম এখান থেকে? দেখেন 2.57 ইয়ার্স। এখন যদি আমরা এটাকে বলি যে আমরা এটাকে মাসে কনভার্ট করবো, বছর এবং মান্থ দুইটাতে থাকবে, তাহলে আমাদেরকে কী করতে হবে? এখানে দেখেন এই যে 0.57 এটাকে আমরা 12 দ্বারা গুণ করে দেবো, তাহলে আমাদের আসবে কত? 6.8। তার মানে 2 বছর অ্যান্ড 6-এর উপরে যদি যায় 6.1, 2, 3, 4 যাই হোক না কেন সেটাকে আমাদেরকে 7 মাস ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমাদেরকে এখানে পেব্যাক পিরিয়ডটা আমরা কত পাচ্ছি এখান থেকে? 2.57 ইয়ার্স অথবা 2 ইয়ার্স 7 মান্থস। ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে প্রথম যে 1 নাম্বার যে প্রবলেমটা ছিল যে পেব্যাক পিরিয়ড বের করতে বলছে আমাদের ইনভেস্টমেন্ট প্রপোজালের, সেটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আসুন আমরা 2 নম্বর প্রবলেমটা সলভ করি। দেখেন 2 নম্বর প্রবলেমে আমাদের কাছে কী বলা হয়েছে? দ্য অ্যানুয়াল রেট অফ রিটার্ন ARR ফর দ্য ইনভেস্টমেন্ট। তাহলে এখানে আমাদের অ্যানুয়াল রেট অফ রিটার্ন বের করতে বলছে ইনভেস্টমেন্টের। এখন অ্যানুয়াল রেট অফ রিটার্নটা আসলে কী? কোনো একটা ইনভেস্টমেন্ট 1 বছরে যে পরিমাণ রিটার্ন করে, অর্থাৎ 1 বছরে যে পরিমাণ আয় করে থাকে সেটাকেই অ্যানুয়াল রেট অফ রিটার্ন বলা হয়ে থাকে। এখন দেখেন আমরা অ্যানুয়াল রেট অফ রিটার্নটা কীভাবে ক্যালকুলেট করবো, এখানে একটা ফর্মুলা দেওয়া আছে। দেখেন অ্যানুয়াল রেট অফ রিটার্ন সমান অ্যাভারেজ অ্যানুয়াল ইনকাম ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। তাহলে অ্যাভারেজ অ্যানুয়াল ইনকামকে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট দ্বারা ভাগ করলে আমরা অ্যানুয়াল রেট অফ রিটার্নটা পেয়ে যাব। এখন তাহলে দেখেন আমাদের তাহলে অ্যানুয়াল রেট অফ রিটার্ন বের করতে গেলে শুরুতে আমাদেরকে কী বের করে নিতে হবে? অ্যাভারেজ অ্যানুয়াল ইনকাম এবং অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। তাহলে চলুন শুরুতে আমরা অ্যাভারেজ অ্যানুয়াল ইনকামটা বের করি। এখন দেখেন অ্যাভারেজ অ্যানুয়াল ইনকাম বের করতে গেলে এখানে আমাদের দেখেন কয়েকটা ভ্যালু দেওয়া আছে। এখানে দেখেন আমাদের প্রত্যেক বছর শেষে একটা ইনকাম দেওয়া আছে। যেমন প্রথম বছর শেষে ইনকাম দেওয়া আছে 16,000, দ্বিতীয় বছর শেষে দেওয়া আছে 18,000, তৃতীয় বছর শেষে 20,000, চতুর্থ বছর শেষে দেওয়া আছে 22,000 এবং পঞ্চম বছর শেষে দেওয়া আছে 24,000। তাহলে এই পাঁচটাকে যোগ করে আমরা 5 দ্বারা ভাগ করে দিলেই আমরা অ্যাভারেজ অ্যানুয়াল ইনকামটা পেয়ে যাব। দেখেন প্রথম বছরের যে ইনকাম 16,000, দ্বিতীয় বছরে 18,000, তৃতীয় বছরে 20,000, চতুর্থ বছরে 22,000, পঞ্চম বছরে 24,000। এই 5 টাকা যোগ করে আমরা 5 দ্বারা ভাগ করে দেব, তাহলে 1 লাখ ডিভাইডেড বাই 5, তাহলে আমাদের অ্যাভারেজ অ্যানুয়াল ইনকাম কত আসতেছে? দেখেন 20,000। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এখান থেকে অ্যাভারেজ অ্যানুয়াল ইনকামটা পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট।
এখন অ্যাভারেজ ইনভেস্টমেন্টটা আমরা কীভাবে বের করতে পারি দেখেন, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট সমান ফর্মুলাতে কী আসছে, অ্যান ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস রেসিজুয়াল ভ্যালু ডিভাইডেড বাই, যেখানে যেহেতু দুইটা আমরা যোগ করতেছি, ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমরা জানি কত, 1,05,000। ঠিক আছে, এবং রেসিজুয়াল ভ্যালু 0, এখানে দেখেন আমাদের বলা আছে, এখানে দেখেন এখানে কী বলছে, দেয়ার উড বি নো রেসিজুয়াল ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনভেস্টমেন্ট লাইফ। ইনভেস্টমেন্ট লাইফের শেষে যেহেতু কোনো রেসিজুয়াল ভ্যালু থাকবে না, অর্থাৎ রেসিজুয়াল ভ্যালুর কত, এখানে দেখেন 0। ঠিক আছে, তাহলে আমরা এখানে 0 বসিয়ে দেবো। তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1,05,000, রেসিজুয়াল ভ্যালু 0 ডিভাইড বাই 2। তাহলে 1,05,000কে 2 দ্বারা ভাগ করলে এখানে আমাদের আসতেছে কত, 52,500। তাহলে দেখেন আমরা অ্যাভারেজ অ্যানুয়াল ইনকাম পেয়ে গেলাম কত, 20,000, আর অ্যাভারেজ ইনভেস্টমেন্ট কত পেলাম, 52,500। তাহলে দেখেন অ্যাভারেজ অ্যানুয়াল রেট অফ রিটার্নটা আমরা এখন বের করতেছি। এখানে দেখেন আমরা অ্যাভারেজ অ্যানুয়াল ইনকাম কত, 20,000 বসিয়ে দিলাম। তারপরে দেখেন অ্যাভারেজ ইনভেস্টমেন্ট যেটা আসছে কত, 52,500, সেটাকে এখানে বসিয়ে দিলাম। 2টা ভাগ করে দিলেই আসতেছে কত, 0.3809। ঠিক আছে, এখন অ্যানুয়াল রেট অফ রিটার্নটা যেহেতু পার্সেন্টেজে প্রকাশ করা হয়, তার জন্য এটাকে আমাদের পার্সেন্টেজে প্রকাশ করে দিতে হবে। দেখেন এটাকে আমরা 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজ দিয়ে দেবো। তাহলে আমরা এখন অ্যানুয়াল রেট অফ রিটার্নটাও পেয়ে গেছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। 3 নম্বর প্রবলেমটি আমরা আগামী ক্লাসে সলভ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কলিগদের মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ।